আগে শুনেন ওই যে ছেলেটা যে ওর না ঠিক করতে বলছে, কি বলে বলছে সেটা ওর মুখ থেকেই শুনেন। মাই লাইফ মাই রুলস, আমার পোশাক যেমন পরবো এটা আমার ইচ্ছা। আমি আমার মানে ওনাটা এখানে ছিলাম তো নামাই রাখেন আপু। আমি তো বলি না যে আপনার দুধটা কত বড়, এমনটা এমনভাবে কারো গালিটা বলি নাই। সে কি বলতেছে তার মুখে শুনলেন তো, দুগ্ধ বিশেষজ্ঞ। তুমি বাবা লাইব্রেরিতে কি করিচ্ছ? মিল্কভিটা কোম্পানির যাও, উঠে কাজ করো, যাও, দুধ বিশেষজ্ঞ। ও নিজে ফেসবুকে কি ফলো করে দেখেন, কারে কারে ফলো করে দেখেছেন? রোজা রমজানের দিন দেখানো একটু মুশকিলই, কিন্তু তাও দেখেন। এডিটর সাহেব দেখেছেন, ওর পছন্দ দেখেছেন? রোজা রমজানের দিন ক্যাঙ্কা করে আর দেখাই কি শেয়ার করেছে দেখেন। তোমরা যদি প্রেম করো পাবজি লাভার দেখে প্রেম করবে, বিকজ তারা একটা গার্লফ্রেন্ডে ঠিক মতো হ্যান্ডেল করতে পারে না, আর 2-3টা নো ওয়ে, সো দে আর 100% সেফ। পাবজি লাভার ইজ বেস্ট অ্যাজ এ পার্সন। একজন নারীর সাথে কেমনে কথা বলতে হয় সেটাই শিখেনি, কেমনে শিখবে? ও তো এগুলা দেখে ভিডিও। আমি ধরলাম যে তার লঘু পাপে গুরুদণ্ড দিছে, ধরেই নিলাম। কিন্তু ফেসবুকে মায়াগো পাশার ছবি দেখা ভাইটা রাস্তায় এসে দুধ বিশেষজ্ঞ হয়েছে, কোন আক্কেলে মৌলানা বেনে দিলেন ভাই। আব্বাসী হুজুর আমার অত্যন্ত পছন্দের একজন আলেম, উনার মতো একজন আলেমের কাছে যে উনারে নিয়ে গেলেন, আপনারা আব্বাসী হুজুরের সম্মানের বিষয়টা দেখবেন না? উনার কাছে আপনারা যারে তারে তো নিয়ে যেতে পারেন না। এই যে মালটা যাটা করবে এখন বা করিছে সব আব্বাসী হুজুরের গায়ে লাগবে তো। আর এই ছেলের তো বেসিক এডুকেশনের সমস্যা আছে রে ভাই। এরকম দামড়া বয়সে মাদ্রাসা এডুকেটেড একজন কি এইভাবে কথা বলে? দুধ এইভাবে কথা বলে? ফেসবুকে সানি লিওনকে ফলো করে আর ওই পাসাল্লা মায়াসের ছবি ফলো করে না তো। তো তাহলে কারে আপনি হিরো বানাইলেন? যাই হোক, সমাধানের কথা বলি। এই যে শাহবাগে জড়ো হইলে সবাই, সে জায়গায় ইন্টারভেনশন করতে হইতো মুরব্বীদের। এখানে কোনো মুরব্বী নাই। ধর্মীয় ইস্যুগুলোকে রাজনীতি দিয়া, সমাজ দিয়া, আইন দিয়া, সোশ্যাল মিডিয়ার জাজমেন্ট দিয়া ডিল করতে যায় না। এটা করা যায় না, আমরা করতেও চাই না। এগুলো ধর্মীয় নেতাদের হাতে ছাইড়া দিতে হবে। এখন যদি বাবুনগরী সাহেব থাকতেন, উনি ইন্টারভেন করতে পারতেন, ওনাকে সবাই মানে। ঢাকায় কিন্তু মামুনুল হক সাহেব আছেন, ওনারাও তো ডাকা যাইতো। আমার ধারণা উনি জানলে ইন্টারভেন করতেন। আমার অত্যন্ত পছন্দের একজন আলেম। আমি ঢাকার সকল আলেমকে অনুরোধ করবো, আপনারা নিজেরা একটু বসেন, নিজেরা আলাপ করেন, তারপরে আমাদেরকে পরামর্শ দেন যে আমাদের কেমনে চলা উচিত। প্রশাসনকে পরামর্শ দেন, জনগণকে বলেন এইসব ইস্যুতে কিভাবে ডিল করা যায়। আবার এরকম ইস্যু ঘটবে, আপনারা ইন্টারভেন করবেন মেহরবানি কইরা, এ আশা থাকলো। আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয়ই এটা একটা বড় প্ল্যান আন্তর্জাতিকভাবে দেখাবে যে বাংলাদেশের নারীরা নিরাপদ না। আপনারা তো মন্দির পাহারা দিয়েছেন না 5ই আগস্টের পর? আপনাদের হাতে জাতি দায়িত্ব দিতে চায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করার। আপনারা ওয়াজে এই নারীদের নিরাপত্তার ইস্যুটা নিয়ে আসবেন, কথা বলবেন আপনাদের ওয়াজে। এইবার আসেন এই ইস্যুতে আর একটা আলোচনা আসছে, সেটা নিয়ে একটু আলাপ করি। এপির কদরুদ্দিন শিশির একটা পোস্ট দিছে, ভাইরাল হয়েছে ভালোই এই ইস্যু নিয়ে। শিশির আমার খুবই পছন্দের একজন সাংবাদিক, তাও কিঞ্চিত সমালোচনা করতেই হচ্ছে শিশিরের পোস্ট নিয়ে। শিশির 21-এর বইমেলা খেতে যে শতাব্দী ভবর দোকানের সামনে যে প্রতিবাদ, ওটারও শিশির মপ কইছে, কিন্তু আমাদের পোলাপানদের মারছে তো ভবতাই না। দেখেন, প্রথম আলো ডেইলি স্টারের সামনে জিয়াফতে ছিল এরকম 2 জন, গতকাল শাহবাগেও ছিল ওই যে এই পোলাডারে সারানোর জন্য আর কি। তো এই যে স্পেসিফিক 2 জনের কথা বলা হইতেছে, ওরা কি জিয়াফতে এসে সহিংসতা করেছে নাকি এমন কিছু করেছে যেটা অগ্রহণযোগ্য? তারা তো একটা শান্তিপূর্ণ কর্মসূচিতে এসে শান্তিপূর্ণভাবে অংশ নিয়েছে, সবাই অংশ নিতে পারে। আমরা কি তাদের বাইর করে দেবো? কখনোই না। জিয়াফত হইল একটা বিশাল সামাজিক আয়োজন, যেখানে শ্রেণী, ধর্ম, রাজনৈতিক পরিচয়ে ঊর্ধ্বে উঠা সবাইকে সমানভাবে আমন্ত্রণ জানায়। এখানে বিএনপিরা আসছে, এখানে জামাত ইসলাম আসছে, এখানে জাতীয় নাগরিক কমিটির লোকজন আসছে। এই মিলন মেলা উপলক্ষে সৌহার্দ্য এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবে মানুষজন। আমরা তো হিন্দুদের জন্য খাসির আয়োজনও করছি জিয়াফতে। কিন্তু এখন ভাবেন, মানে আওয়ামী লীগ শাসন আমলে যে ওয়ার অন টেররে দাড়ি টুপি দেখলেই সন্ত্রাসী বলা হয়েছে, জঙ্গি বলা হয়েছে, সেই বিচার আমরা কি এই জিয়াফতে এসে করব? তাহলে কি এটা ইনসাফ হলো? আমরা তো কোনো দল বা শক্তির অনুগত হইয়া বিপ্লব করিনি যে আমাদের আওয়ামী লীগ, ভারত বা পশ্চিমাদের পরিকল্পনা মাফিক তাদের তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের মধ্যে আমাদের থাকতেই হবে। আমাদের বিপ্লব অভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এক নতুন সূর্যের অপেক্ষায় করা একটা সংগ্রাম। সেটা তো কখনোই অন্ধ প্রতিশোধের খেলায় পরিণত হওয়ার জন্য ছিল না। গতকাল শাহবাগের সবচেয়ে খারাপ কাজ যেটা হয়েছে, তা হইতেছে ওই ছেলেটাকে হিরো বানায় দেওয়া হয়েছে। পাগড়ি টাগড়ি পরায়, ফুলের মালা টালা দেওয়া, এটা খুবই খারাপ এক্সাম্পল হয়েছে। এটা উৎসাহিত হয়ে সারা দেশে ফেসবুকে মাইয়াদের পাশে দেখা এই যে যৌন অবদমিত কিছু উচ্ছৃঙ্খল পোলা নারীদের উপরে এইভাবে চড়া হইতে থাকবে। আমাদের সমাজ বাদ দেন, ইকোনমি থাকবে এরকম করলে? আমাদের গার্মেন্টস থাকবে, মেয়েরা যাইতে পারবে গার্মেন্টসে? কেমনে সামলাইবেন এসব? গতকাল শাহবাগ থানায় তো ধর্ম উপদেষ্টা যাওয়া উচিত ছিল।
এইসব ফয়সালার জন্য সর্বজন সদ্য আলেমদের যায় বলতে হইতো যে হুজুর এসব দেখেন, আপনারা পরামর্শ দেন কি করা লাগবে, আপনারা মুরব্বী দেখেন 3-4 জন মুরব্বী বিষয়টা সেটেল করে দিতে পারতেন ওইখানেই। আমি ধর্ম উপদেষ্টা হইলে বা স্বরাষ্ট্র উপদেষ্টা হইলে তাই করতাম, ওনারা ফয়সালা করে দিতেন, আমি ওনাদের বসতে দিয়ে পাশে দাঁড়ায় থাকতাম, লিটারারি দাঁড়ায় থাকতাম, আক্ষরিক অর্থে দাঁড়ায় থাকতাম, এইটা বুঝাইতে যে ওনারা আমারও মুরব্বী। কিন্তু আমরা সেটা করবো না, ফেসবুকে লড়াই লাগাই দেবো, অযথা আমাদের শক্তি ক্ষয় করব। একটা জাতির ক্রিয়েটিভ এনার্জি আমরা কত অল্পেই খরচা করে ফেলি। আমাদের উপদেষ্টা পরিষদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে সিচুয়েশন ট্যাকেল করার মতো স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন কি হইতে পারে সেটা পরামর্শ দেওয়ার মতো একজনও নাই। আমি যদি গতকালের টাইম মতো ঘটনা জানতে পারলাম না, তাহলে সংশ্লিষ্টদের এই পরামর্শ দিতাম। ওনারা তো আবার গাড্ডায় না পড়লে পর্যন্ত পরামর্শ চান না। এই জুলাই আগস্ট বিপ্লব ধ্বংস হইয়া যেত, আমরা সফলই হইতে পারতাম না যদি নারীরা রাস্তায় নামে না আসতো। তখন তো ভাইরা ওই নারীর ওড়নার নিচেই লুকে যান বাঁচেছিলেন। কোন নারী বুক দিয়া তার ভাইদের ঠেকায় নাই? এই নারীরাই বিরান রাজপথে ভাইয়ের লাশ কাঁধে নিয়া মিছিল কইরা আমাদের বিবেককে জাগাইছে। দেখেন আজ সেই নারী রাস্তায় বাইরে হইতে ভয় পায়। আমরা 7 মাসে বদলাই গেছি, আমরা পরাজিত হয়ে গেছি নাকি? নারীরা যেই দেশে অনিরাপদ, নারীরা যেই দেশে রাস্তায় নিগ্রহের আশঙ্কায় পথ চলে, সেই দেশে হাসিনা না থাকলেই কি পরাজিত হয়েছে? ওটা তো আর এক পরাধীন বাংলাদেশ। আপনারা কেমন ভাইরে ভাই, আপনাদের বোনদের মেয়েদের রক্ষা করতে পারতেছেন না? আজ থেকে শপথ নেন, কোনোভাবে নারীদের অনিরাপদ ভাবতে দেবেন না বাংলাদেশের পথে। বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, হাসিনারে চট করে ঢুকতে হবে না, এমনি ধ্বংস হয়ে যাবে। এইসব চলতে থাকলে বাংলাদেশ শেষ। আওয়ামী পান্ডা রিঙ্কুরা যারা মসজিদে ঢুকা মুসল্লি পিটাইতো, তারা এখন ইসলামের সেবক সেজা নারীদের হেনস্থা করতেছে। আর সারা দুনিয়া দেখবে আমাদের দেশের লোকেরা ইসলামের নামে নারীদের নিগ্রহ করতেছে। মাত্র কয়েকটা লোকের জন্য বিপ্লব আর স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আমাদের ধ্বংস হয়ে যাবে। ওইটা হাসিনা চট করে ঢুকে যাওয়ার চাইতেও খারাপ হবে। আর একবার যদি ইন্ডিয়া চান্স পায় না বাংলাদেশে ঢুকা, তাহলে এইবার আর ভুল করবে না, হায়দ্রাবাদ বা কাশ্মীর বানাই দেবে, খায়া ফেলবে একেবারে। এটা মাথায় রেখেন। মাইয়াদের রাস্তায় পোশাক নিয়ে নসিহত দাও দূর কি বাদ, নিজের নামাজের সেজদায় গেলে মোদির ঠোলা পাছায় লাথি দিয়ে উঠাই দেবে। ওই ভবিষ্যৎ যদি না চান তাহলে এক্ষুনি রুইখা দাঁড়ান নারী নিগ্রহের বিরুদ্ধে। নারীরা যদি ঘর থেকে বাইরে হতে ভয় পায়, তাহলে মনে রাখেন বাংলাদেশে ইন্ডিয়ার রাজত্ব শুরু হয়ে গেছে। তাহলে কারা বাংলাদেশে হাসিনার অসমাপ্ত কাজ সমাপ্ত করে দিতে চায় তাদের চিনে রাখবেন। এইবার আসেন জুলাইয়ের একটা গল্প বলি। এখনো পর্যন্ত চিটাগাং মেডিকেলে ভর্তি থাকা সর্বশেষ এবং জুলাইয়ের একমাত্র আহত গাজী মেহেদী হাসান। 5ই আগস্ট মনসুরাবাদে তিনি বায়ুপথে গুলিবিদ্ধ হন। মেহেদীর বিবরণ অনুযায়ী সেই দিন বৃষ্টির মতো গুলি করতেছিল পুলিশ মনসুরাবাদে। আসরের নামাজ পড়ে মাত্র বিজয় মিছিলে নামা মেহেদীকে পেছন থেকে গুলি করা হয়। সেই যে 5ই আগস্ট মাগরিবের ওয়াক্তে তাকে নেওয়া হলো এই হাসপাতালে, আজকে পর্যন্ত ব্যথার যন্ত্রণায় তিনি কাতরাচ্ছেন। যে ভয়াবহ আঘাত মেহেদী পেয়েছে তা থেকে 7 মাসেও মুক্তি পাননি। গত কয়েক মাসের মধ্যে অপারেশন করা হয়েছে 5 বার। এই সংখ্যা সামনে আরও বাড়তে পারে। মেহেদীর পায়ুপথ গুলিবিদ্ধ হওয়ায় মলত্যাগের বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়েছে নাভির নিচ দিয়ে কৃত্রিম ছিদ্র করে, যাতে শরীরের বর্জ্যগুলো মলাশয়ে না গিয়ে সরাসরি বের হয়ে যায়। কিন্তু বর্জ্যের জীবাণুর কারণে বারবার ইনফেকশন হওয়ায় বারবার অপারেশন করে সেই ছিদ্রকে স্থানান্তর করা হচ্ছে। তার শেষ অপারেশন হয়েছে 27শে ফেব্রুয়ারি। মেহেদী সারাদিনই প্রায় ব্যথায় কাতরাতে থাকেন। সেবার জন্য শিওরে দাঁড়ানো তার একমাত্র মা ছেলের মাথায় আর হাতে একটানা মালিশ করতে থাকেন। মেহেদী পেশায় ছিলেন ড্রাইভার। তার উপার্জনেই পরিবারের খরচ চলত। পুলিশের নৃশংসতায় এই গাজী এমন এক করুণ দশায় উপনীত হয়েছে যে তার আসলে উন্নত চিকিৎসারও কোনো সুযোগ নেই। মেহেদীর পায়ুপথ এবং তলপেটে থাকা সেলাইগুলো যতদিন ঠিক না হবে, যতদিন স্বাভাবিক জীবনে সে ফিরে না আসবে, ততদিন এভাবেই সে ছটফটিয়ে দিন কাটিয়ে দেবে। আমরা কি মেহেদীদের বীরত্বের ইতিহাস জাতিকে জানাবো, নাকি দুগ্ধ বিশেষজ্ঞদের হিরো বানায় বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করব? সেই বিচারের ভার
আপনাদের উপরেই দিলাম। এই দেশেই 5ই আগস্টের স্বাধীনতা, গণতন্ত্র এবং ন্যায় বিচারের স্বপ্ন প্রতিষ্ঠিত হয়েছিল। আজ সেই স্বপ্ন কিভাবে ধূলিসাৎ হচ্ছে তা আমাদের চারপাশে স্পষ্ট। নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে, সমাজে সহনশীলতা না থাকলে আমাদের নবলব্ধ স্বাধীনতা শুধুই নামমাত্র স্বাধীনতা হয়ে থাকবে। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে একদিন বাংলাদেশ সত্যিকার অর্থেই এক নতুন দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হবে, যেখানে মানুষ মানুষকে শাসন করবে অত্যাচারের নামে, ধর্মকে ব্যবহার করবে ক্ষমতার হাতিয়ার হিসাবে, আর ন্যায় বিচার থাকবে কেবল কাগজের পাতায়। আজ সময় এসেছে রুখে দাঁড়ানোর। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং ধর্মের নামে এই বাড়াবাড়িকে থামানো, এসবের জন্যই সবাইকে এগিয়ে আসতে হবে, নয়তো ইতিহাস আমাদের ক্ষমা করবে না। ইনকিলাব জিন্দাবাদ।